এই মেয়ে, এই এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এদিকে আসেন। আপনি এইভাবে হাঁ করে তাকায় আছেন কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাকে দুইজনের দিকে এরকম হাঁ করে তাকায় আছেন কেন? আপনার মুখের ভিতরে তো মশা নিলে মাছি বংশ বিস্তার করবো। মশা মাছি না, তেলাপোকা বংশ বিস্তার হোক, কোনো সমস্যা নাই কেন। কিন্তু আপনারা দুজন কি লাগেন? কি লাগে মানে? আপনার কি আমাকে দুইজনের দিকে কি দেবর ভাবি মনে হইতেছে নাকি বেআই বেআইন মনে হইতেছে? না, বেআইন বিয়ানো না, দেবর ভাবিও না। আমার কাছে মনে হয় এই সুন্দরী আপুর আপনি কাজের লোক। কি করলেন ভাই? না ভাই, আমি ওর বাড়ির কাজের লোক না, আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ? কি ভাই, এই কথা শুনে আপনার মাথায় আকাশ ভেঙে পড়লো তাই না? না, আকাশ না, ওই নেপালের বড় পাহাড় আছে না, মাউন্ট এভারেস্ট, ওইটা আমার মাথায় পড়ে গেছে। কেন? আপনি যে কাইল্লার কাইল্লা, আপনার এত সুন্দর মেয়ে বিয়ে করছে কোন রুচিতে? সি 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 সি, সুন্দরী মেয়েগুলো এত অধপতন। এই জন্যই তো মানুষ বলে টাকার লোভে সুন্দরী মেয়েরা ঘুষ জ্ঞান সব শেষ হয়ে যায়। তা কলা হোক, বাবার বয়সী হোক, দাদার বয়সী হোক, কোনো সমস্যা নাই। ডায়াবেটিসের রোগীও যদি হয়ে থাকে কোনো সমস্যা নাই। এই, আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক কথাই বলতেছি। আপনার মতো লোভী মেয়েরা এরকম কালা পোলা বিয়া করে। হ্যাঁ, আর এত সুন্দর পোলা কি সব বজ্রপাতে কি মুড়ে গেছে গা? আপনার মতো সুন্দরী মেয়ে করে আমি থুতে থু। কাইল্লার বাচ্চা কাইল্লা, তোর কারণে, শুধুমাত্র তোর কারণে এখন রাস্তার মানুষ আমার গায়ে থু মেরা যায়, আমারে টিস করে। মনটা চাইতেছে আমি বিষ খায়া মইরা যাই, আর নালে তোর বিষ খাওয়াই মেরে ফেলি। বউ, আমার কথা রাখ। চুপ, একদম চুপ। আমার বউ কইয়া ডাকবি না। আমার আব্বাই তোর মতো কাইল্লার লগে আমার বিয়া দিয়ে আমার জীবনটা একদম দুজক বানাই ফেলছে। তোর মতো কাইল্লা স্বামীর উপরে আমি ঝাঁটা মারি। আজকে আমি কালো হইলা তুমি আমার তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। আচ্ছা, আমি যে কালো, তা আমার কি দোষ কত? আমার তো কালো বানাইছে আল্লাহ। চুপ, একদম চুপ। তুই কিন্তু আমার লগে হাঁটবি না। তুই আমার লগে হাঁটলে মনে হয় যে ময়ূরের সাথে একটা কাক হাঁটতেছে। আজকে আমি কালো হইলা তোমার সাথে হাঁটার যোগ্য না আমি? না, তুই আমার লগে হাঁটার যোগ্য না। তুই আমার কাছ থেকে 30 হাত দূরে হাঁটবি। তোর দেখা যেন কোনো অ্যাঙ্গেল থেকে মনে না হয় তুই আমার স্বামী। তোর যেন মনে হয় তুই আমার বাসার কাজের লোক। মাইয়াটা সে কখন আসার কথা? কখন আসতেছে না? একটা ফোন করে দেখেন না। আর আমার সাথে কথা হয়েছে তো, চলে আসবে, একটু পরেই চলে আসবে। শোনো না, এই ছোট জামাই কিন্তু এই প্রথম আমাদের বাড়িতে আসতেছে। ও আসলে কিন্তু একটু জামাইয়ের আদর যত্ন করো। আমার মুখ থেকে কিছু বাইর হওয়ার আগে আমার চোখের সামনে থেকে সরে যান। জান কইতাছি। ওই যে চলে আসছে তো জামাই। মা, ও মা, তোমার কেমন আছিস মা? মনটা ভালো, শরীরটা ভালো? আমার বুকে না, বুকে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? জি আছি। যে জিনিস ধরাই দিছো আম্মা, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার মানুষজন আমার গায়ে থুতু ফেলে, আবার জিজ্ঞেস করতেছো কেমন আছো। থাক না, জামাই বলছিস সামনে এইসব কথা বললো না, এটা তো অপমানজনক না। যাও, জামাইয়ের ভিতরে নিয়ে একটু আদর আপ্যায়ন। কিসের জামাই? কিসের জামাই? ওর মতো কয়লার খনি আমার এই পরীর মতো সুন্দর মাইয়াটা জামাই হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ওরে আপ্যায়ন তো দূরে থাক, ওরে আমি জামাই বলি মানি না। আব্বা, তুমি টাকা পয়সা বিল্ডিং সরকারি চাকরি দেখা ওর গলায় আমার ঝুলাই দিচ্ছ। একবার কি চিন্তা করে দেখছো তোমার মায়ের পাশে এই লোকটার মানায় কিনা? সমাজে এই লোকটার নিয়ে আমি চলতে পারবো কিনা? এটা কি ধরনের কথা বলতেছিস রাইসা? রিমন তো ভালো ছেলে, হতে পারে ওর গায়ের রং একটু কালো, কিন্তু দুনিয়া সমাজে চলাচল করা যাবে না, এই কথা তো ঠিক না। গায়ের রং কালো হইলেও তো রক্তে মাংস মানুষ না। ওরও তো অপমান বোধ, দুঃখ বোধ এগুলি কাজ করে না? ওর সাথে এরকম অপমানজনক কথা বলবি না। তোমার যদি এক কাইল্লার বাচ্চা কাইল্লার লাগে এতই দরদ থাকে তার মাথায় তুই দাঁড়া, কিন্তু আমার জ্ঞান দিতে আইসা আমার জীবনটা অতিষ্ঠ করে তুই। রাইসা শোন না মা। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? মাইয়া তো ঠিক কথাই কইছে। আপনি মাইয়াদের বিয়ের নামে এই কয়লা কুড়ির সাথে বিয়ে দিয়া মাইয়াদের কুরবানি করে দিচ্ছে। কুরবানি
বাবাজি, বাবাজি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি, তুমি কিছু মনে করো না, একটু নিজের সামলায় রাখো। জি আব্বা, কোনো সমস্যা নেই। আসো, ভিতরে আসো। এই তোমার শালিকা চলে আসছে। কি অবস্থা শালিকা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মনে করো যে এতক্ষণ তোমার বোনের প্যান প্যানে শুনতে শুনতে আমার কান ঝালা পার, আমি তো পুরো বোরিং হয়ে গেছিলাম। তুমি চলে আসছো, এখন আমার মন ফুরফুরা। আসো একটু কাছে এসে বসো। হ্যাঁ, কথা কত কি রে, তুই মুখটা এরকম বেজার করে রাখছিস কেন? ব্যাপার কি? আর তোর জামাই কই? মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কও কি কি বললো, কখন বললো? চুপ করো, বেশি কথা কও। সিসি, এগুলা কি আজে বাজে কথা কইতেছিস তুই? বিয়া হয়েছে 2 দিন হইল না, আর এইসব কি কথা কস? যা সত্যি তাই তো কইতাছি আপা। এমন জামাই থাকার চাইতে না থাকা অনেক ভালো। শালিকা, তুমি এসব উল্টাপাল্টা কি বলতেছো? ঠিকই তো কইতাছি দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হাউ আর ইউ? এই নাইজেরিয়ান ভুল কইরা নাইজেরিয়া দেশে না যায় ফ্লাইট মিস করে বাংলাদেশে চলে আসলো নাকি? বুঝতেছি না আমি কাহিনী কি। তাও আর আমাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে চলে আসছে নাইজেরিয়ান। দুলা ভাই, আমি তো বাংলাদেশি, আমি আপনার বাইরে ভাই। এই শালিকা, এই ফরেনার মানে নাইজেরিয়ান এইসব উল্টাপাল্টা কি কথা বলতেছে? আমার মাথাতে কিছু ঢুকতেছে না। সে ভুল বলতেছে না তো? হ দুলা ভাই, এইটাই তো আমার কপাল। অসম্ভব! এই মানে তোমার মতো এত একজন সুন্দরী শালিকা কিভাবে এই লোকটার বউ হয়, আমি তো কিছুই মানতে পারতেছি না। একদম ঠিক কথা কইছো। আমার বোনটা কি সুন্দর, পরের মতো। আর এইটা কি বিশ্রী কাইলা একটা নাইজেরিয়ান। আমি 100% শিওর ও নাইজেরিয়ান জিন নিয়ে জন্ম নিছে, কিন্তু বাংলাদেশি বাতাস লাগছে বইলা ওর ঠোঁট আর চুল বাংলাদেশি হয়ে গেছে। একদম ঠিক কথাই কইছো। ঠোঁটগুলো যদি খালি একটু মোটা আর চুলগুলো একটু ওকরানো হইলেই বাজিমাত, তাইলে কিন্তু ওরে নাইজেরিয়ান বইলা চালায় দেওয়া যায়। কিন্তু শালিকা, তুমি এত সুন্দরী, মানে তোমার সাথে এটা এখন বুঝতে পারছি। আমরা আসার আগে কেন তোমাদের আব্বা মানে আমার শ্বশুর এই নাইজেরিয়ার লোক তোমার বিয়া দিচ্ছে, কারণ আমরা থাকলে তো এই বিয়া জীবনও হইতো না। এই সব সর্বনাশের মূল হলো আমার আব্বা। এই কাইল্লা বাচ্চা কাইল্লার টাকা পয়সা বাড়ি বিল্ডিং এসবের লোভে পড়া আমার বাপ আমার বিয়া দেয় না দুলা ভাই, আমার কোরবানি দিচ্ছে। আমি তো শেষ দুলা ভাই, আমি শেষ। কাইল্লা বান্দরের লগে তুই কেমন সংসার করবি বোন? আরে সংসার, তারপরে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবো তারপর চেহারা কি দাঁড়াবো, কেমন কাইল্লা দাঁড়াবো, আর ওই কাইল্লারা তো জীবনও বাংলাদেশি নাগরিক করতে পারবো না, আমার নাইজেরিয়াও নাগরিক করতে পারবো না। কি একটা অবস্থা, তোমার জীবন তো শেষ শেষ শালিকা, তুমি শেষ। দুলা ভাই, অনেক জার্নি করে আসছি তো, একটু বসি। আরে না না, আমাদের পাশে তোমার বসার দরকার নাই, তুমি অন্য কোথাও গিয়ে বসো, যাও প্লিজ, যাও যাও। আচ্ছা ঠিক আছে। ইস, এটা কি মানুষ! সি 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 সি। মানুষ গায়ের রঙে এত মূল্য দেয়, আমি কালো বইলা এত তুচ্ছ তাচ্ছিল্য করে। মাঝে মাঝে মনে হয় কি আমি কি মানুষ না পোকামাকড়? তারা কি একবারও ভাবে না তাদের কথাগুলো আমাকে ক্ষত বিক্ষত করে দেয়? এত অপমানজনক কথা আমার কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আব্বা আপনি? বাবাজি, তুমি শ্বশুর বাড়িতে আসলে, অথচ এখন পর্যন্ত কেউ তোমার সাথে একটু ভালো করে কথা বললো না। এক গ্লাস শরবত পর্যন্ত আইনা দেয়নি তোমারে। আমি বুঝতে পারতেছি এসব নিয়ে তোমার খুব মনোকষ্ট আছে। না আব্বা, তেমন কিছু না। হয়েছে কি, আমার সাথে যদি কেউ একটু ভালো মতন কথা কইতো তাইলে আমি অনেক খুশি হইতাম। ছোটবেলা থেকেই অবহেলাটা সহ্য করতে পারি না। আমি তোমার কষ্টটা বুঝি বাবা, তুমি আমার মাফ করে দাও। সিসি আব্বা, কি কইতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি আমার মাফ করে দিয়েন। আল্লাহ আমার কালো বানাইছে তো সবই তো আল্লাহর দেওয়া। আমার গায়ের রং দিয়া
বাবুজি। আম্মা, আপনার হাতে মুরগির মাংসের রান্না খুব ভালো হয়েছে। কি যে মজার মজা। আমার মুরগি রান্নার স্বাদের কথা নতুন করে আবার বলার কি আছে? খাও খাও। তুই আবার খানিটা গপ গপ করে খালি খাইতেছো, কোনো কথা বলতেছো না, কাহিনী কি? দুলা ভাই খাইতে দেন তো, আমার হাতে রান্না, মন ভেড়া খাইতে দেন। আপনার লোকের যত গল্প আছে সব পরে করবেন। পেটের ক্ষুধায় নারী বুড়ি ঝইলা যাইতাস। সারাদিন ওরা আমার এক গ্লাস পানিও সাধলো না। তারা কত মজা করে খাইতাস, অথচ আমার একবার ডাকও দিল না। কালো হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা আজকে হারে হারে টের পাইতেছি। কেন যে আল্লাহ আমার গায়ের রং কালো দিছিল আল্লাহ জানে। আরে আপনারা বসেন। বাবাজি, তুমি তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করলে না, তোমার কি ওরা খাইতে ওরা কে নাই? আব্বা, আমার কথা মনে হয় ওরা ভুলে গেছে। না বাবাজি, ওরা তোমার কথা ভুলে নাই। তোমার গায়ের রং কালো দেখা ওরা তোমার অবহেলা করছে, কিন্তু ওরা জানে না কালা গলার মালা। তুমি চলো আমার সাথে আসো। আরে আসো। কি হইল আম্মা? দেখতেছো না ওর পাত খালি হয়ে গেছে, আরো দাও না মাংস। নাও মন ভরে খাও কি বাবা, যত খুশি তুমি খাও। আম্মা হাত দিয়ে যত খুশি খাও। আসো আসো। বাবা বাবা, তোমরা খুব মজা করে খাইতেছো, আর ওদিকে ছোট দামের তোমরা কেউ ডাকবা না? আব্বা, আপনি এটা কি বলতেছেন? এই নাইজেরিয়ান আমাকে পাশে বসে খাইবো? ওর গায়ের কালারটা দেখছেন? ওর গায়ের কালার দেখলে তো আমার মুখ দিয়ে বমি চলে আসে। আব্বা, তোমার যখন কাইল্লার বাচ্চার লেগে এত দরদ, তুমি দরদ দেখা। আমাকে কারণ না, এত সময় নাই যে কাইল্লা বাচ্চার লেগে দরদ দেখা। আরে তাই বলে জামাই বাবু যে খাবে না? শুনেন, আপনার যদি এতই মায়া লাগে তাহলে যান ছোট জামার জন্য বেশি করে রান্না তারা আপ্যায়ন করে খাওয়ান। আব্বা, তোমার রুচির যে এত অধপতন হয়েছে এটা তো আমরা এতদিন বুঝতে পারিনি। তুমি ঠিকঠাক ভাবে ওর দিকে তাকায় কও তো, এরকম বিশ্রী কালা একটা মানুষ সামনে থাকলে মুখে ভাত দেওয়ার মতো রুচি হয়? থাপড়ায় সব দাঁত ফেলা দেবো, বেত্ত মেজবে। শিক্ষিত মেয়ে হয় এইসব জানোয়ারের মতন আচরণ কেন তোর? আব্বা, ঝগড়াঝাটি করার দরকার নাই, আমার পেট ধরে গেছে, আমি আসি। অহংকার পতনের মূল, এই কথাটা মনে রেখো তোমরা। এটার জন্য না একদিন ঠিকই তোমাদের সবাই পস্তাইতে হইব। আরে মানুষের বাইরে রং দিয়া মানুষকে কোনো সময় বিচার করতে হয় না, মানুষকে বিচার করতে হয় তার ভিতরের রংটা দিয়া। সেই জায়গা যদি তোমাদের মতন কালো থাকে তাহলে তোর বলার কিছু নাই। আব্বা, বাবাজি, রাত হয়ে গেছে তো অনেক, আমি সামান্য মুড়িটা জোগাড় করতে পারছি, তুমি কিছু মনে করো না বাবা, আমার মাফ করে দিও। আরে না না, কি কইতেছেন? আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনি জানেন না। আমি না আবার রাত্রেবেলা না খেয়ে শুইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। হাই দাঁড়া, খাটের উপর উঠতেছিস? হ্যাঁ কি, বের হো আমার ঘর থেকে। কি উল্টাপাল্টা কথা বলতেছ? আমি তো তোমার স্বামী, আমি পরপুরুষ না। যাইতে অনেক খারাপ, খবরদার কোনোদিনও আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবে।
আমার ঘৃণা লাগে ঘৃণা। আর তোমার যে আমি এত করে বলি বুঝতে পারো না? হ্যাঁ, দুই চোখে দেখতে ইচ্ছা করে না তোমাকে আমার। আমি সব বুঝি, কিন্তু একটা জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। তুমি তো একটা শিক্ষিত মাইয়া, আর এটা 2024 সাল। এই 24 সালে এসে তুমি তোমার স্বামীর গায়ের রং দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, এটাই কি সব? এইটাই ইস্যু, গায়ের রং ইস্যু। আর যার দেখতে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আর বাইরের মানুষ না এই গায়ের রঙই দেখবো, ভিতরেরটা দেখবো না। তোমার এই যে সরকারি চাকরি, টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি এসব কিচ্ছু দেখবো না, দেখবো তোমার এই গায়ের রং। আর আমি যে তোমার এত ভালোবাসি সেটা তোমার চোখে পড়ে না। তুমি আসলো আমার গায়ের কালা নিয়ে, তাই না? তোমার ভালোবাসায় আমি ঝাঁটা মারি। এর আগে কত সুন্দর সুন্দর ছেলেরা আমার পিছে ঘুরঘুর 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 করতো, আমি একজনকেও পাত্তা দিই নাই। আর এখন এখন আইসা নাকি আমি এই কাইল্লা বেটার সাথে সংসার করবো। বের বের হো আমার ঘর থেকে। আমার কথা শুনবো, এত রাত আমি কই যাবো? আমার কথাটা রাইসা, রাইসা দরজাটা খুলো রাইসা। এত রাত্রে আমি কই যাবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি বিছানা শুনবো না তোমার সাথে, আমি সোফায় বসে থাকবো সারা রাত। রাইসা দরজাটা খুলো রাইসা। এত রাত্রে আমি কই যাবো বলো? রাইসা দরজাটা খুলো রাইসা। আমি বিছানা শুনবো না তোমার সাথে, আমি সোফায় বসে থাকবো সারা রাত। কাইল্লার বাচ্চা কাইল্লা, কত বড় সাহস! বের হয়ে যা, আমি যেন তোকে না দেখি আমার চোখের সামনে। চলো শালিকা, আজকে তোমাকে নিয়ে আমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আর পাখির মতো খালি উড়বো আর উড়বো আর উড়বো। হ্যাঁ দুলা ভাই, আমিও চাই একটু ঘুরতে গিয়া আমার মনের ভিতর যত কষ্ট দুঃখ আছে সব আকাশে উড়াই দিল। এই যে আব্বা আমার বিয়ার নামে কুরবানিটা দিল না, এরপর থেকে আমার জীবনে সুখ শান্তি কইতে কিচ্ছু নেই। আহা শালিকা, ওই বাতিল মালের কথা বাদ দাও তো। এখন চলো আমরা ঘুরতে যাই, আমরা খালি এখন আনন্দ করবো আনন্দ করবো আর আনন্দ করবো। অবশ্যই দুলা ভাই। ঢং শুরু করছে। তুমি শালিরে পায়ে তো বউয়ের কথা ভুইলাই গেছো। দেখো বউ, এরকম ভাগ্য কয়জনের হয়, বউরে ভুলে গিয়া শালির সাথে আনন্দ ফুর্তি করে। আপা, দুলা ভাই কিন্তু একদম ঠিক কথাই কইছে। চলো শালিকা ঘুরতে যাই। ভাই আপনি একদম ঠিক বলছেন, ঠিক বলছেন। কি ব্যাপার নাইজিরান, এবার ছৌ মারা শালিকার ঘাট থেকে আমার হাতটা নামাই দিলে কেন? দুলাভাই আসলে হয়েছে কি, আপনার হাতটা আমার বউয়ের কান্দের উপরে খুব বিশ্রী লাগতেছিল। তার হাত আমার কাঁধে বিশ্রী লাগতেছিল না, বরঞ্চ তুমি আমার পাশে থাকলে আমারে খুব বিশ্রী লাগে। আহা, তোরা কি শুরু করলি? কত ফালতু লোকটার সাথে কথা কয়ে সময় নষ্ট করে কোনো লাভ আছে? এই চল। তুমি সাইজাবি কই যাইতেছ? আমি ঘুরতে যাইতেছি। আমিও তোমার সাথে যাবো। স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে, আবার মরে চলে গেল নাকি? এই আরে এই কি? ঠিক আছে, আমি ঠিক আছে। আচ্ছা তুমি কই যাইতেছো? ঘুরতে যাইতেছো? হ্যাঁ, আমি দুলাভাইয়ের লগে ঘুরতে যাইতেছি। সারাদিন তোরে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার চোখ থেকে শুরু করে আমার পুরো শরীর একদম তিতা হয়ে গেছে, তিতা। তাই একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে নিজের জীবনটারে বাঁচাইতে যাইতেছি।
আমিও তোমার সাথে একটু ঘুরতে যাইতে চাই, আমার নিবা না? ও ঘুরতে যাবি? আয়, আয়, আয়। এ শখ কত শালা নাইজেরিয়ার। এই শোন, তুই যদি আমার শালিকার পাশে ঘুরতে যাস না, রাস্তার লোকজন মানতে পারবো না, তোরে ধইরা একদম জুতা পেটা করবো। তখন দেখা যাবো তোর শরীরের অর্ধেক চামড়াই নাই। হাই কাল্লার বাচ্চা কাল্লা, তোর কারণে যে আমার সুন্দর বনের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে সেটা তুই বুঝতেছস না? তুই অপেক্ষা কর, আমার বোনরে দিয়া তোরে তালাক দেওয়া আমার বোনের জীবনটা ঠিক করবি। আপা, কোনো আজে বাজে কথা কইবেন না। আমি রাইসারে ভালোবাসি, এর জন্য আপনাকে এত অপমান সহ্য করে আমি এই জায়গায় পড়ে আসছি। আপনার এসব নেকামি ভালোবাসা না আমার কোনো দরকার নাই। এই দুলা ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলেন না আমরা যাই, দেরি হয়ে যাইতেছে না? বউ, তুমি যাইতেছো ঘুরতে, আমার না অনেক খারাপ লাগতেছে, আমার একটু নিয়ে যাও তোমার সাথে। জুতো দেখছস? একদম জোতা খুইলা পিটাম। দেখ না কেন দুইটা? আহা, আমরা ঘুরতে যাচ্ছি, চলো না। এই শালিকা চল তো, আসো। আমি না একটা কথা বলবো। এত ভুনিতা না কইরা কি কইবেন সরাসরি কোন। বলতেছিলাম কি যে আমাদের ছোট জামাই রিমন, ও কিন্তু মানুষ খুব ভালো, সাকসেসফুল, মানে এত ভালো চাকরি করে, বলতে পারো ও একজন সিংহ পুরুষ। খালি সমস্যার মধ্যে একটাই, ওর গায়ের রংটা একটু কালো। তাই তুমি উল্টা পাল্টা না কইরা ছেলেটাকে মাইনে নাও। তুমি মেয়েটারে বুঝাও, তুমি বুঝালি মেয়েটা বুঝবে, ঠিক আছে? তাহলে একটা পরিবারের শান্তিও আসবে, একটা ভালো ছেলেও বেঁচে যাবে। আপনি এতক্ষণ এত ভুনিতা করলেন ঠিক এই কথাগুলো কওয়ার জন্য, তাই না? আরে তুমি তো দেখি আমার কথা হা করার আগে সব বুঝে ফেলাইতেছো। এত বছর আপনার সাথে সংসার করি, আমি যদি আপনারা না বুঝি তাহলে বুঝবোটা কে শুনি? আচ্ছা, তাইলে ওই যে ওই কথাই রইলো। হ্যাঁ, ওই জামাইয়ের একটু যত্নাত্তিক হয়ে। চুপ, একদম চুপ। ওই কয়লার খনি নিয়ে আরে একবার যদি একটা কথা কইছেন, আমার চেয়ে খারাপ কিন্তু আর দুনিয়াতে কেউ হইব না, কয়ে দিলাম। আমার মেয়েটারে ওই কয়লার খনির সাথে বিয়ে দিয়ে জীবনটারে ধ্বংস করে দিচ্ছেন। আমার ফুটফুটে মাইয়াটা ছটফট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইতেছে। চোখের সামনে দেখতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না। দুনিয়াতে টাকা পয়সা সহায় সম্পত্তি কি সব আপনারা কতবার না কইছি ওই কলার খনি ছেলেটার সাথে আপনার মায়ের বিয়ে দিয়ে না, জীবনটা ধ্বংস করেন না। এখন আসি সাফাই দিতে। আমার ফুটফুটে মায়েরটার জীবন শুরু হওয়ার আগে ওর জীবনটা কুরবানি করে দিচ্ছে। মায়েরটা চেহারা দিকে তাকানো যায় না। বউ, তোমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছি। আমি কি তোরে বলছি আমার জন্য গিফট আনতে? তুই আমার জীবন থেকে সরে গেলে এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় গিফট। এসব কি অলক্ষী মার্কা কথাবার্তা কইতাছো তুমি? হ্যাঁ, দেখো না, তোমার জন্য চুড়ি আছে না, কি সুন্দর চুড়ি নিয়ে আসছি। দেখো দেখো, তারপরে এই যে কানের দুল, ঠিক আছে, এগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এসবের মানে কি? তুমি আমার কালেমা পড়া বউ, আর আমি যে তোমার গিফট দিব এর জন্য কোনো কারণে দরকার আছে? কও, তুমি আমার বউ না? কথা পেছাইবেন না। আপনি কি
মনে করছেন আপনি সব গিফট দিয়ে আমার বশ করবেন? সি 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 সি, এটা তুমি কি কইলা? তারে ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তারে পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। আর আমি তো দেখতেছি তুমি আমার বিয়া করার পর থেকে কত চাপের ভিতরে আছো। যে কোনো সময় তোমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। হয়েছে কি, মনীষীরা কইতো ঘরের বউরে যদি বেশি বেশি গিফট দেই তাহলে ঘরের বউ তার মন আজকে ভালো থাকে, আর তোমার ওই শরীর বেশি একটা খারাপ হয় না, আর সংসার অনেক সুখ আসে। এই কাইল্লার বাচ্চা চাইলা, তুই কি মনে করছিস? তোর উদ্দেশ্য আমি বুঝে ফেলাইছি। ওঠ, আরে ওঠ, ওঠ কইছি। কি ভাবছস গিফট দিয়ে আমারে পটাবি? হ্যাঁ, আর কোন অ্যাঙ্গেল দিয়ে দেখা মনে হয় যে আমি লুবি? সি সি সি, কি কইতাছ তুমি? লইবা কেন? তুমি তোমার সুন্দরী ভালো বউ। বউ আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, তুমি এই গিফটগুলো রাখো। এই কাইল্লার বাচ্চা, তোর উপরটা যেমন কাইল্লা তোর ভিতরটাও এমন কাইল্লা। কি ভাবছস? হ্যাঁ, এসব গিফট দিলে আমি আমার মন প্রাণ সবকিছু তোর দিয়ে দিব? তোমার আমার কোনো কিছু দেওয়া লাগবে না। আমার ভালোবাসা যদি জোর থাকে না, তাহলে একদিন তুমি আমার মন প্রাণ সব দিবা, আমি জানি। কিন্তু এই গিফটটা তুমি রাখো। দেখো আমি অনেক শখ করে তোমার জন্য নিয়ে আসছি। এই কাইল্লার বাচ্চা, খুব শখ যাচ্ছে না আমার গিফট দেওয়ার? হ্যাঁ, দেখ, আমি তোর দেখাইতেছি কেমনে গিফট। কাইল্লার বাচ্চা কাইল্লা, আমার বাপে তোর লগে আমার বিয়া দিয়ে আমার জীবনটা ধ্বংস করে ফেলছে, আর তুই তুই এখন আইসস এই গিফটের নামে নেকামি করে আমার জীবনটার দুজক বানাইতে, তাই না? জামাই বাবা, অনেক কষ্ট পেয়েছো না? অনেক অপমান করছো তোমার। জি আব্বা, আব্বা আমি আর পারতাছি না আব্বা, আমি আর পারতাছি না। বাবাজি, বাবাজি ভাইঙ্গা পড়ে না বাবাজি। আমি জানি তো, আমি জানি তুমি রাইসার অনেক ভালোবাসো বাবাজি। এত ভাঙা গেলে চলবে না তো, তোমার শক্ত হইতে হবে। যেভাবে হোক রাইসার মন তোমার জয় করতে হবে। আর বাবা, আমি যে ভুল না সঠিক সেটা তো তোমার প্রমাণ করতে হবে। আর কত আব্বা, দিনের পর দিন আমি সবার কাছে বেহা হয়ে যাইতেছি, তারপরও কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। বাবা রে, ভালোবাসা জয় করতে হইলে তোমার বিয়া হইতে হবে, তোমার অপমান সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে, অপদস্থ হওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। তাইলে না তুমি তোমার ভালোবাসারে জয় করতে পারবা। তুমি তুমি একটু শক্ত হও বাবা। কি বলবো আম্মাজান, আব্বাজান তো বিরাট একটা অকাজ করে ফেলছে। অবশ্য আমরা থাকলে এত বড় অকাজটা করতে দিতাম না। কিন্তু কথা হইতেছে, এই যে নাইজেরিয়ার কাইলা ভুট্টা, এই ভুট্টার লগে তো ওর জীবন টাকানো সম্ভব না। আম্মা, দেখো না ওর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, ওর মুখের দিকে তাকানো যায় না। আমি কই কি আম্মা, সরি ডিভোর্স দিয়ে দেখ, ভালো হয় না আম্মা? তোর দাদার পরিবারে, তোর নানার পরিবারে আজ পর্যন্ত কোনো ডিভোর্স হয় নাই, আর তোরা সবাই মিলে সে ডিভোর্সের কথা কইতেছস। আসলে হচ্ছে কি আম্মা, ওর ভবিষ্যৎ চিন্তা করে কইতেছি, ওর ভবিষ্যতের ভালোর জন্য কইতেছি। মানুষের ভালো চিন্তা করতে নাই, জানো না? রাইসা, তোর জীবন বই তোর সিদ্ধান্ত। তুই কি এই আলকাতরা ড্রামের সাথে সংসার করবি? অসম্ভব। আমি ওই কাইল্লার লগে জীবনও সংসার করতে পারবো না। ওরে যত তাড়াতাড়ি আমার জীবন থেকে তাড়াইতে পারবো, তত তাড়াতাড়ি আমার জীবনে শান্তি নেমে। দরকার হয় আম্মা, আমি সারা জীবন বিয়েই করবো না, তাও তাও ওই কাইল্লার লগে আমি থাকতে পারবো না। বাহ, আমার শালিকা সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলছে। শালিকা, আমি তোমাকে বলি, যত তাড়াতাড়ি এই বোঝাটা তোমার ঘাট থেকে নামাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। ওরে তুমি তাড়াতাড়ি না করে দাও, দরকার হইলে এই বাইক থেকে ওরে তাড়াই দাও।
এমনি না যেতে চলে তার ধাক্কা দিয়ে বাই করে দাও। জামাই ওমা রাইসা, প্রয়োজনে তুই আজকের একটা ভাব, কালকে তুই তোর ডিসিশন জানা। আম্মা, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আরে মাথা ব্যথা নিয়ে আমি এত কিছু ভাবতে পারবো না। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি ওই কাইল্ডারে তালাক দিই। রাইসা আলহামদুলিল্লাহ, যাক শেষ পর্যন্ত আমার শালিকা সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছে। এবার তো শুনছো আম্মা, আর ওর কান ভরার কোনো দরকার নাই। শুধু যাই হোক, ওই আলকাতরা ড্রামটা যে সামনে থেকে সরবো, আমার যে কি ভাল লাগতেছে আমি তোমার বুঝায় কইতে পারবো না। ওরে দেখলেই আমার গাটা ঘিন ঘিন করে। তোমার তো গা ঘিরে আর রাত্রেবেলা যখন আমার সামনে এসে খাড়ায় আমি তো ভূত মনে করে ডরায় উঠি। এই চুপ, দুজন এখান থেকে যাও, যাও এখন। আমার জান যাইতে কইতেছি, কোনো কথা কইবা না। না রাইতেছে তো বাদ টাত কখন দিবেন আর কি। আসো যাও। মানুষের ভালো চাইলেই দোষ হয়ে যায়। বউ, তুই আবার আমার রুমে আইছিস? আমার লগে ঘুমাইতে আইছিস তাই না? না বউ, কি কইতাছো? আমি তোমার জ্বালাইতে আসি নাই তো। আর আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। আমি দরজার বাইরে সারা রাত দাঁড়ায় থাকবো। আমার মশা কামড়াক সমস্যা নাই, কিন্তু তুমি বেশি রাগ করো না, তোমার তো শরীর ভালো না। এই তুই যখন বুঝোস তাহলে আইছিস কেন? হ্যাঁ, তুমি যখন তোমার মারে কইতেছিলে তোমার অনেক মাথা ব্যথা, আম্মা আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তখন না আমি শুনছিলাম, আমার না শুই না অনেক কষ্ট লাগতেছিল। তাড়াতাড়ি করে দৌড়ে বাজারে গিয়ে তোমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছি, দেখো। এই রাতের বেলা বাজারে গেছো, মাথা ব্যথা ওষুধ আনতে? হ্যাঁ, আমার বউয়ের মাথা ব্যথা, তার কষ্ট হইতেছে, আমি কি এটা সহ্য করতে পারবো? খাও, তাড়াতাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসছি তোমার জন্য। এত নাকামি না করে ওষুধগুলো এখানে রেখে চলে যাও। তোমার কাছে যেটা ন্যাকামি মনে হইতেছে সেইটা হলো বউ আমার ভালোবাসা। তুমি তো আর আমার ভালোবাসো না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের কষ্ট হইব আর এটা আমি সহ্য করবো, এটা কি হইতে পারে? কও। তোমার যত ভালোবাসার কিচ্ছা কাহিনী খালি রাতটা শেষ হোক, তারপর বুঝতে পারবো। আব্বারের সামনে রাইখা আমি সবকিছু শেষ করে দিই। বাই হোক। বউ, তুমি এগুলো কি কইতাছো? আমার তো শুই নাই, অনেক ভয় করতেছে। এত নেকামি না কইরা আমার ঘর থেকে বাইর হোক হইছি। আমি যাইতেছি, আমি চলে যাবো, কিন্তু তুমি তোমার মাথায় কোনো খারাপ করে কিছু আইনো। তুমি যদি আমার সাথে না থাকো আমি কিন্তু বাঁচব না, আমি নিজের শেষ করে দিব। এই, তুই কি আমার ঘর থেকে বের হবি নাকি আমি তোর খাল ধাক্কা দিয়ে বাইর করে দিব? না না, তোমার খাট ধাক্কা দেওয়া লাগবো না, আমি চলে যাইতেছি। তুমি ওষুধগুলো একটু খাই নিও, হ্যাঁ? আল্লাহ, তুমি আমাকে রহমত করো। রাইসার কথা শুনে কেন জানি আমি শান্তি পাচ্ছি না। কিরে মা, মানে সবারে এক জায়গায় না বসে কি বিষয়, কি বলবি বল? আব্বা, তুমি তো জানোই আমি কিন্তু এই বিয়েটা করতে চাই নাই। তোমার জোরাজুরির কারণে বাধ্য হয়ে আমি এই বিয়েটা করছি, কিন্তু সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। তুই কি বলতে চাস? খোলাসা করে বল, ক্লিয়ার করে বল। আমি কাজী সাহেব রাইতে কইছি আমি আজকে রিমনরে তালাক দিই। না না রাইসা, এরকম জঘন্য কথা তুমি তোমার মুখে আইনো না। তোরা পুরো পরিবার মিলে আমার কষ্ট করো, সারা জীবন কষ্ট তো, যত পারো অপমান অপদস্থ করো, আমি সব সহ্য করবো। তারপরে তুমি আমার তালাক দিও না। তোমার মুখ থেকে তালাকের কথাটা শুনে যে আমার কত কষ্ট লাগছে আমি তোমার বুঝাইতে পারবো না। আমার কি অন্যায় কও? আমার শুধু অন্যায় আমি কালো, এছাড়া তো আমার কোনো অন্যায় নেই। আর এটা তো আমি বানাই নাই, আল্লাহ আমারে বানাইছে।
বিশ্বাস করো আমি অনেকবার চিন্তা করছি, দেখছি, আমি বুঝি যে তোমার সাথে আমি অনেক বেমানান, কিন্তু কি করুম কও, তোমার ভালোবাসায় তো আমি আটকে গেছি। তুমি আমার তালাক দিও না, আমি তোমার ছাড়া বাঁচুক না। আপনি যতই ভালোবাসার কথা বলুন, আমার সিদ্ধান্ত কিন্তু একটাই, আমি আপনারে তালাক দিব। রাইসা, আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে ওরে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতেছিস না? পস্তাতে সারাটা জীবন ধরে পস্তাইতে তুই বুঝতে পারতেছিস না কত বড় ভুল করতেছিস তুই। এখনো সময় আছে তোর সিদ্ধান্ত থেকে সরে আয়, নাহলে কিন্তু সারা জীবন প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবি না। তুমি আমার তালাক দিও না, আমি তোমার ছাড়া বাঁচুক না। তুই কিন্তু মানুষটাকে চিনতে পারস না, তুই কিন্তু মানুষটাকে চিনতে পারস না। তার ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তার পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। তুমি তো আর আমার ভালোবাসো না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের কষ্ট হইব, আর এটা আমি সহ্য করবো, এটা কি হইতে পারে? আবার শুধু অন্যায় আমি কালো, এছাড়া তো আমার কোনো অন্যায় নেই, আর এটা তো আমি বানাই নাই, আল্লাহ আমারে বানাইছি। আমি বুঝি যে তোমার সাথে আমি অনেক বেমানান, কিন্তু কি করুম কও, তোমার ভালোবাসায় তো আমি আটকে গেছি। তোমার গায়ের রং কালো বইলা এই কালো রং নিয়ে কত হাসি ঠাট্টা তামাশা করছি। আসলে গায়ের রং কালো কিনা সাদা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের মন। মানুষের মন যদি সাদা থাকে সেটাই বড় বিষয়। আমরা সবাই তোমার কাছে খুবই লজ্জিত, তুমি আমাদেরকে মাফ করে দিও। আর আইসা, একটা মানুষের জীবনে বিয়ে অনেক বড় বিষয়। স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ এই সমাজে বাস করা অনেক অনেক কষ্টের। তাই আমার মনে হয় কি, তুমি বিরাট একটা ভুল করতেছো। না দুলা ভাই, রায়সা কোনো ভুল করেনি। ভুল করছি এতদিন আমি ভুলে গেছিলাম যে জোর করে কোনোদিন কারো ভালোবাসা পাওয়া যায় না। তাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রায়সারে অনেক বেশি ভালোবাসা ফেলেছি, তো তাই বেহায়ের মতন পড়েছিলাম এতদিন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় বিপদে পড়তে যেতেছিলাম। আর এই কয়দিন আপনাকে বাড়িতে আসছিলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা করে দিবেন। রায়সা যেটা চাইছে সেটাই হইব। দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার লগে করে নিয়ে যাও। কি এটা? তালাক না। আমি সই করে দিচ্ছি। আচ্ছা, আর কতদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবা?
কোনো কিছুই ভালো লাগে না, কেমন যেন একটা শূন্য শূন্য লাগে। আরে তোমার কথা শুনলে, তোমার মন খারাপ দেখলে আমার মনটাও খারাপ হয়ে যায়, খুব বিষণ্ণ হয়ে যায়। আচ্ছা তুমিই বলো, আমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলের শালীর যদি মন খারাপ থাকে তাহলে কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? আমার কপালের কষ্ট আমি নিজের হাতে লিখছি দুলা ভাই, এই কষ্ট কেউ দূর করতে পারবো না। আমি পারবো, অবশ্যই পারবো রাইসা। আপনি পারবেন? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আর আমি যা বলুম সেটা খালি তুমি মন দিয়ে শুনবা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দুলা ভাই, আপনি সত্যি কইতেছেন? আপনি আমার সব কষ্ট দূর করে দিতে পারবেন? সত্যি তো? অবশ্যই পারবো। তোমার এই দিল দরিয়া দুলাভাই থাকতে তোমার কোনো চিন্তাই নাই। কি ব্যাপার শালি দুলা ভাই, এত কি গল্প হইতেছে? আর কই না রুনা, ওই শালা কাইল্লা নাইজেরিয়ান আমার শালিরে তালাক দেয়া শালির মনটা একদম তছনছ করে দিছে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছেলে দেখে আমার শালিরে বিয়ে দিব। থাক হয়েছে, দয়া করে তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে খুঁজে বাইর করো না। যে সত্যিকারের হ্যান্ডসাম এরকম একটা ছেলে আমার বোনের জন্য খুঁজে বাইর করো। রুনা তুমি কি বললা? আমি হ্যান্ডসাম স্মার্ট না? তুমি নিজে সেটা বুঝতে পারো না? হ্যাঁ, আর কত এরকম মন খারাপ করে বসে থাকবে? নে চাটা খা, চা খায় চাঙ্গা হয়ে যা, পুরো গ্রামটা একটু ঘুরায় ধর। তার মনে এত কষ্ট, তার মনে কোনো শান্তি নেই, সে চাইলে কি চাঙ্গা হইতে পারে আপা? সেই কারণেই বলতেছি, তুমি খালি আমার কথা শোনো, আমার কথা মতো চলবা, দেখবা তোমার মন ভালো করার সব ব্যবস্থা আমি করতেছি, তোমার মন অচিরেই ভালো হয়ে যাবে। তোর দুলা ভাই যখন বলছে তখন এত চিন্তার কিছু নাই, সব ঠিক হয়ে যাইব। ওর চেহারাও কালা, ওর মনটাও কালা, এই জন্যই আমার বোনের জীবনটা নষ্ট করে দিছে। কি ভাবছে, কি ভাবছে আপা? আমার এত কষ্ট দিয়া, আমার এত অশান্তিতে রেখা কেউ ভালো থাকতে পারবো? ও জীবনও ভালো থাকতে পারবো না দুলা ভাই, আপনি দেখে রেখেন, ও জীবনও ভালো থাকতে পারবো না। কাল্লার ঘরে কাল্লা। ওই দেখ রিমন চলে আসছে। কিরে তোর মন খারাপ কি কারণে? নাকি বউ রেখে একা এসেছিস তার জন্য ঘুমাচ্ছে না? না না, কি কইতাছস? তোরা যা ভাবতাছস আসলে তা না, আমার শরীরটা একটু খারাপ, বুঝছস? মনে হয় জ্বর আসবো। তাইলে তো খুবই ভালো, বউয়ের সেবা যত্ন একটু বেশি বেশি পাবি। তা অবশ্য ঠিকই কইছস, কিন্তু আসলে যার মা বাইসা আছে পৃথিবীতে তার আর কিচ্ছু লাগে না। কিরে বন্ধু, হঠাৎ করে কি ভাবতেছিস? না কিছু না, এমনি। তবে বন্ধু, তুই যে আমাদের বন্ধু মহলের সবচেয়ে আলোচিত এবং চাঁদ কপালে, তাতে কিন্তু বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তবে কথার কিন্তু কোনো আগামাতো আমি বুঝতেছি না, কি কইতাছস তোরা? আরে বেটা, ভাবির কথা বলতেছে। আমাদের 2-4-5 গ্রামের মধ্যে তোর মতো সুন্দরী বউ কারো নাই। এই কথা তুই একদম ঠিক কইছিস। সত্যি বলছেন মামা, উনার বউ এর আগে আমার দোকানে আসছিল, হেব্বি সুন্দরী। আচ্ছা বন্ধু, আজকে আমি তাহলে উঠি, আমার শরীরটা বেশি ভালো না। ব্যাপারটা বুঝলাম না, কি হয়েছে ওর? আব্বা, অভয় দিলে একটা কথা বলতাম। ফটকাটা লোকের আবার ভয় বই কি? আব্বা কি কোনো কারণে আমার উপর ক্ষিপ্ত? এই এত পেছায় কথা বললো না তো, যেটা বলতেছে সরাসরি বলো, আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। ও আচ্ছা ঠিক আছে, সরাসরি বলতেছি। না হয়েছে কি আব্বা, আপনি তো অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলেন, তা আসতে রাস্তাঘাটে কোনো কষ্ট হয় নাই তো? যার মনের ভিতরে কষ্ট, তার কাছে দুনিয়ার আর কোনো কষ্ট কষ্ট না। মনের কষ্ট হচ্ছে পৃথিবীতে আর কোনো কষ্ট বড় নাই, বুঝলা? মারাইসা, তুমি কি দুলাভাইয়ের বাড়িতে আরো থাকতে চাও নাকি আমার সাথে বাড়িতে যাইবা? আব্বা,
আমি আর কিছুদিন দুলাবের এখানে থাকতে চাই। আমার মন ভালো না হওয়া পর্যন্ত আমি কোনো দিকে যাব না। আরে না না তোমার যতদিন খুশি আমার বাড়িতে থাকতে পারো, মন যতক্ষণ পর্যন্ত ভালো না হইব ততক্ষণ পর্যন্ত থাকতে পারো। তা আব্বা বলতেছিলাম কি, আমি একটা অঘটন যেটা ঘটানো সেটা তো ঘটাই ফেলাইছো, এখন আর আমতামতা করতেছো কেন? যেটা বলার বলো। আব্বা আমি তো ব্যাপারটা বুঝলাম না, তুমি কি বলতে চাইতেছো একটু খুলে বলো তো। না বুঝার তো কিছু নাই। আমার মেয়ের আইসার সংসারটা ভাঙার জন্য তোরা দুইজন দেয়। মানে কি আব্বা, তুমি এত বড় একটা অপবাদ আমাকে দুইজনে দিতে পারলা? শোনো আব্বা, না যাই না কোনো কথা কইবা না। আমরা কিন্তু যাইতে যাইনি তোমাকে বাড়িতে। তোমার এই ছোট মাইয়া সে ফোন করে আমাকে দুইজনে নিছিল যাতে ওই কাইল্লা বেটার লগে ওর সংসারটা আমরা ভাঙ্গা দেই। সে তো কাইল্লা বেটার সাথে সংসার করতে চায় না। আপা এইসব তুমি কি কইতেছো? তোমরা এখন এই সময় আইসা পিছনে চলে গিয়ে আমার আগায় দিতেছো? মা গো তুমি থামো, আমি তো মিছা কথা বলি নাই। রিমন রে, তুই আর তোর এই স্বামী উঠতে বসতে অপমান করছস, একসাথে খাইতে বসতে দেশ নাই। হ্যাঁ, কথায় কথায় কইছস নাইজেরিয়ান কাইলা। হ্যাঁ, এত অপমানের পরে কেমনে সহ্য করে এই ছেলে? সেই দুঃখই তো সে আমার মেয়েটারে। থাক আব্বা থাক, আর কষ্ট পায়েন না। আমি পরের ছেলে বলেই তো আপনি আমার এইভাবে অপমানটা করতে পারলেন, এত কিছু বলতে পারলেন। আরে এই যে আমার ছোট জামাই রে, উঠতে বসতে তোমরা সারাক্ষণ যে অপমান করছো, তারপরেও দেখো ছেলেটা সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলছে। এইটারে বলে শিক্ষা, আদর্শ, হ্যাঁ, মনুষ্যত্ব। লেবাসদারি শিক্ষিতের মধ্যে এই বিষয়গুলি থাকে না। দেখ শুরু না, ওই নাইজেরিয়ান কাল্লের লইগা আব্বা আমার কিভাবে অপমানটা করতেছে। আব্বা আপনি দুলাভাইয়ের আর কিছু কইেন না তো, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আর তুমি চিন্তা করো না রাইসা, তোমার মন ভালো করার জন্য, তোমার মনে প্রশান্তি আনার জন্য যা যা দরকার আমি সবই করব। আজ কতগুলো দিন পার হয়ে গেল তাকে ছাড়া। খুব জানতে ইচ্ছে করে এখন সে কিভাবে আছে, কত আনন্দে আছে। আমি ইচ্ছা করলে হয়তো সংসারটা টিকিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা তো হতো একজনের দয়া দীক্ষা মাত্র। আমার জীবনে তারে খুব ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ আমি পাইনি, কারণ আমি তো কালো, আমার তো কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু নিজের একটা কথা ভাইবে অনেক সান্ত্বনা দিতে পারি। জীবনে আমার কাছে শেষ যে উপহারটা সে চাইছিল, আমি তার সেটা দিতে পারছি। বউ, তুমি আমার দেখে যতই মুখ ফিরে আনো, আমার দেওয়া উপহারে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতো। এই যে কাইল্লা, আমি তোর কাছ থেকে কি এমন উপহার নিচ্ছি যে আমার সুন্দর লাগতেছে? এই যে আমার দেওয়া শাড়িটা পরে তুমি বসে আছো, তোমার যে কি সুন্দর লাগতেছে তুমি জানো না। কি তুমি শাড়ি দিছো মানে? হ্যাঁ, আমি দিছিলাম। আসলে আমি যদি তোমার শাড়িটা দিই, তুমি তোমার কাছ থেকে নিবা না, তাই তোমার আব্বার কাছে দিয়ে গেছি তোমারে দিতে। আমি যদি জানতাম না এই শাড়ি তুই আমার দিছস, আমি জীবনে এই শাড়ি পরতাম না। আমি এক্ষুনি বাসায় গিয়ে এই শাড়ি খুলে আগুনে পুড়া ফেলাম। কেন বউ, তুমি কেন এই শাড়ি আগুনে পুড়ায় ফেলালা? আমি তো তোমার স্বামী, আমি কি তোমার একটা শাড়ি দিতে পারি না? আমার কি দোষ? আমি কালা তাই? এটাই তোর অন্যায়। তুই কালা কেন? তুই কালা, এটাই তোর অন্যায়, বুঝছস? তাই বলে তুমি তোমার স্বামীর দেওয়া উপহার আগুনে পুড়ায় ফেলাইবা? তোমার কি আমার উপহার দেওয়ার কোনো অধিকার নাই? উপহার? সত্যি কি তুই আমার উপহার দিতে চাস? হ্যাঁ, আমি তোমার উপহার দিতে চাই। তুমি যা কইবা আমি তাই তোমার উপহার দিব। তুমি যদি কও আমার কলিজাটা কাইটটা তোমার হাতে ধরাই দিব। বাবা, এত সুন্দর ডায়লগ! ওইসব কলিজা টলিজা না আমার লাগবো না, আমার ছোট্ট একটা কাজ করতে হবে। তুমি খালি কও কি কাজ করতে হবে, ছোট আর বড় নাই, তুমি যা কইবা আমি তাই কইরা দিব। না, তোমার দেখে মনে হয় না তুমি এই কাজটা করতে পারবা। ও, তুমি আমার এখন চিনো নাই। আমি তোমার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তুমি শুধু একবার কইয়া দেখো, তুমি যা কইবা আমি তাই কইরা দিব।
তালাক। আমি তোর কাছ থেকে তালাক চাই। কি কইলা? তুমি আমার কাছে তালাক চাও? হ, আর তোর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার হইব আমার এটাই, তুই আমাকে তালাক দিবি। এই মানুষটা কোনোদিন আমার ছিল না, তার জন্য আমার হৃদয়টা এত কেন পড়ে, তার কথা আমার এত কেন মনে পড়ে। বিষয়টা আরেকবার ভেবে দেখ, আমি কিন্তু প্রস্তাবটা খারাপ দেই নাই। আমার শালীর চেহারা একেবারে নায়িকা ফেল। সবই তো বুঝলাম ভাই, কিন্তু ঘটনা হতেছে যে মালটা তো 2 নাম্বার। হ্যাঁ, 2 নম্বর মানে? 2 নম্বর মানে ভাই আমি ওই কথা কই নাই, ওই 2 নম্বর না, কিন্তু বিয়ের তো মাল, স্বামী আছিল, সংসার আছিল, এইটার কথা কইতেছি। আরে বাবারে, সেই জন্যই তো যৌতুক পাবি 10 লাখ। আর শোন, এই 10 লাখের মধ্যে তোর হলো 7 লাখ আর আমার হলো 3 লাখ। আর তোর যে ওই যে বাজারে যে দোকানটা আছে, ওই দোকানটা আমার অ্যাডভান্স ছাড়া ভাড়া দিবে। ওই জায়গায় আমি একটা নতুন ব্যবসা দিই। টাকা পয়সার কথা কইতেছেন? টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই কা, কিন্তু ঘটনা হতেছে আমার মায়ের যদি রাজি না থাকে তাইলে বললাম আমি কিছু কইতে পারবো না। এই মানে এমন ভাব করতেছস, মনে করছস যে আমি তোর সম্পর্কে কিছুই জানি না। আর তোর বাপ আমার কি হয়? তোর বাপ আমার দূর সম্পর্কের মামা হয়, আমার মার দিক থেকে, বুঝতে পারছো? আর তুমি যে নেশা করতা সেটাও আমি জানি। নেশা করে আইসা বউরে পিটাইতা, আর এই কারণে তোমার বউ তোমার তালাক দিয়ে চলে গেছে। ভাই আপনি এইসব কি কইতেছেন? ঠিক আছে, আমি নেশা করতাম, কিন্তু সেটা অনেক দূরের কথা, অনেক আগের কথা ভাই, এটা এখন যায় না। আপনি একটু খোঁজখবর লয়ে দেখেন এই 10 গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আমার মতো ভালো ফল আছে কিনা, খোঁজখবর লয়ে দেখেন। আরে বাবারে, তোরেও তো আমার শালীর কাছে নায়ক হিসেবে উপস্থাপন করছি। তোর এখন কাজ হইতেছে আমার শালীরে পটানো। কোনোভাবে যদি আমার শালীর মন জয় করে ফেলতে পারিস, তাইলে তো মনে করছে খেলা জয় হয়ে গেল না। আপনার শালী মনে করেন যদি আমার দিলে ধরে যায়, আমার মনে লাগিয়ে যায়, পছন্দ হয়ে যায় মনে করেন, তাহলে হেরে পড়ানো আমার একদিনের ব্যাপার, 1 টাইম ব্যাপার। তুই যে এই লাইনে খুব পাকা খেলোয়াড় সেটা আমি ভালো করেই জানি। এই কারণেই তো তোর আমি চয়েস করছি। আচ্ছা তুই এক কাজ কর, তোর ফোনটা দে তো। ফোন? আমার শালীর নাম্বার দিয়ে দিতেছি, ঠিক আছে? 01 এক কাজ কর, এখন একটা ফোন দে। এখনই ফোন দিলি? আর দে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কে কইতেছেন? এই ফোন করে দিলি কে? কাইটা দিলাম মানে, এত সুন্দর কণ্ঠ, মধুমাখা কণ্ঠ শুনে আমি ফিদা হয়ে গেছি, মানে কাজ হয়ে গেলাম গা। আর আপনি সামনে খারাপ হয়েছেন তো, এর লাগে কি হে রোমান্টিক কথা কমু কন, কিছু কইতে পারতেছি না। বুঝতে পারছি, অসুবিধা নাই, কাজ চালায় যা। আর কি হয় না হয় টাইম টু টাইম আমার আপডেট দিস, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ইয়েস। মারে, তোর মনের এখন যে অবস্থা, তাতে আমি যে কি করব আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। চিন্তা চিন্তা যে কেন করি সেটা তো এখন বুঝবি না রে মা। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি যে সন্তানের মনে কষ্ট থাকলে বাপ মায়ের মনের মধ্যে কি ঝড় উঠে যায়, কিরকম অস্থির থাকে তারা। আব্বা, আমি একটা কথা বলি। বলো। আমি বলি কি, রাইসারে আমরা আরেকটা বিয়ে দেই, ভালো ছেলে দেখা বিয়ে দিয়ে দিলে
সব ঠিক হয়ে যায় বাবা, দেখো। একটা ভালো বর আর ভালো ঘর পাইতে যে কত কাঠখড় পোড়াইতে হয় তাদের মনে হয় সে সম্পর্কে কোনো ধারণা নেই। আমি আর কোনোদিনও বিয়া করবো না আব্বা। রিমনের মতন এমন পোলা যদি আমার তালাক দিতে পারে, আমি দুনিয়ার আর কোনো পোলারে বিশ্বাস করি না। আমাকে রিমন্ডে দোষ দিতেছিস কেন মা? দোষ তো সব তোর নিজের। তুই এই ছেলেটারে কারণে অকারণে লেবুর মতন সারাক্ষণ খালি চিপছস, শেষকালে তিতা হয়ে গেছে। আব্বা, তুমি না একতরফা কথা কইতেছো। তুমি খামাখাই আমার বোনটার উপরে দোষ দিতেছো। ওর উপরটা যেমন কালা, ওর ভিতরটাও কালা, কিন্তু তুমি সেটা বুঝতেছো না। ফালতু কথা বলিস না। যদি সেটাই হইতো তাহলে তুই আর তোর জামাই ওরে যেই পরিমাণ অপমান করছস, এত অপমানের পরেও সবকিছু মুখ বুইজা সহ্য কইরা এই বাড়িতে পইরা থাকতো না। আব্বা থামো, আমার আর এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। আমি ভিতরে গেলাম। যাও, যাইবেই তো। সময়ের কাজ অসময় করলে যেমন কোনো ফল হয় না, তেমনি এখন ওই পাথরে 1000 বার মাথা ঢুকলেও রিমন আর ফিরে আসবো বলে মনে হয় না। আব্বা, নিজের মায়ের মানুষ এইভাবে কথা বলে? সমস্যা কি? আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য তো নিজেই দায়ী। অবশ্য তারে উস্কানি দিচ্ছ তুমি আর তোমার জামাই দুজনে মিল্লা। আমি ভাবতে অবাক হয়ে যাই, আপন বইনের সংসার যে কোনো বইন আর তার দুলাভাই মিলা ভাঙতে পারে, সেটা তোদের দুজন না দেখলে আমি বিশ্বাসই করতাম না। শুনো আব্বা, খালি ভালো পোলা হইলে হয় না, রূপ সৌন্দর্য বইলেও একটা কথা আছে। হ্যাঁ, আপনি তো ভালোবেসে বিয়ে করছিলেন না? তার রূপে তো পুরো গ্রামের লোকজন পাগল, দেখছি তো। তুমি না ওই পোলাটারে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো। কি নাইজেরিয়া, কি খবর, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি হঠাৎ এইদিকে কই যান? ওমা, তোমার কি ধারণা এই এলাকায় তোমার অফিস ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজনের অফিস নাই? কি বলো নাইজেরিয়া? ভাইজান, আপনি কিন্তু আগে আমার ভাইরা ভাই ছিলেন, এখন না। অতএব আমার সাথে একটু সাবধানে কথা বলবেন। ওরে বাবা রে বাবা, নাইজেরিয়ানের গলার টোন দেখি চেঞ্জ হয়ে গেছে গা। আপনি কিন্তু আবার আমাকে অপমান করে কথা বলছেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভয় পাইছি। কাইল্লা নাইজেরিয়া। এই চুপ! আর একবার যদি কোনো আজে বাজে কথা বলেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। আসলে হয়েছে কি, মানে আমার শালিকা খুব স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলাইছি। মনে করো যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যেই দিন তারিখ পড়ে যাইব। তাই নাকি? তাহলে এটা তো সুখবর। হ্যাঁ, অবশ্যই সুসংবাদ। আচ্ছা, তোমার যে কপাল আর তোমার যে চেহারা, নাইজেরিয়ান চেহারা, এই চেহারা তো তোমার আর দ্বিতীয় বউ জুটবো না। তা তুমি কি করবা? আমাকে নিয়ে না আপনি চিন্তা করতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করার অনেক লোক আছে। তা অবশ্য ঠিক বলছো। তোমার নিয়ে আমার চিন্তা করা লাভ কি? মানে আমার শালিকা, মানে ছেলের চেহারা এবং বিবরণ শুনে এত এত খুশি হয়েছে যে বলার মতো না। সে বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আসলে ব্যাপারটা কি জানো, মানে সমানে সমানে না হলে না খেলাটা জমবে না। ও, আমার তো অনেক কাজ পড়ে আছে। তোমার লগে হাজারে পেঁচাল পেরে লাভ কি? যাই, আমি বিয়ে শাদীর ব্যবস্থা করি গে। নতুন বিয়ের কথা শুনে সে খুশি হবে, এটাই তো স্বাভাবিক। আমি ফোনে আপনার কণ্ঠ শুনেই বুঝতে পারছিলাম যে আপনি ভারী মিষ্টি একটা মেয়ে হবেন। আপনি অবশ্যই সুন্দরী একটা মেয়ে। আপনি আমার অনেক পছন্দ হয়েছে। রাইসা, তাহলে তোমরা দুজন কথা বলো। হ্যাঁ, আমি আসতেছি, এই সামনে থেকে আসতেছি। চলে আসুন, একটু পরে চলে আসুন। আসি, প্রয়োজন পড়লে আমার ডাক দিও। আসি, আসো। তবে একটা বিষয় আপনার উপর আমার ক্ষোভ জন্মাইছে, মানে অভিমান জন্মাইছে। কেন? সেটা হতেছে, আপনার সাথে কি চোখ ছিল না? আপনি এত সুন্দরী একটা মেয়ে হয়ে আপনার বাবাই কেমনে পারলো ওই কালা পোলারে গলার মালা বানায় আপনার গলায় পরায় দিতে?
আর আপনার সুন্দর হাসতে হাসতে সেই গলার মালাটা বরণ করে নিলেন। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আমি তো থাক থাক থাক, এসব নাটক সাজায় আমার কাছে আর দুঃখের কাহিনী করতে হবে না। এখন থেকে তোমারে সুখে রাখতে হবে আর দিনভর আনন্দে রাখতে হবে। তারে ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তারে পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। বেশি কি মনীষীরা কইতো, ঘরের বউরে যদি বেশি বেশি গিফট দেই তাহলে ঘরের বউ তার মন আজকে ভালো থাকে, আর তোমার ওই শরীর বেশি একটা খারাপ হয় না, সংসার অনেক সুখ আসে। কোন সাহসে, কোন সাহস আপনি আমার হাত ধরছেন? 2 দিন পর আপনার সাথে আমার বিয়ে, আপনি আমার বিয়ে করার বউ হবেন। আমি আপনার হাত কেন, আমি তো আপনার সাথে সব কিছু করব। কিছু খবরদার, লিমিট ক্রস করবেন না, কই দিলাম। আমি কিন্তু বাকি 8-10 জন মায়ের মতো না। কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? আমি জানি, জানি তো, সেটা জানি তুমি কি রকম। এর লাগে তো কালো পোলাটা কি করছে, 1 মাসের মধ্যে তালাক দিয়া ভেগে গেছে। কি শারীরিক কোনো সমস্যা আছে নাকি? আবার সমস্যা থাকলে আমার খুলে কইতে পারো। আমি কিন্তু খেলোয়াড় পাকা, খেলা মিস করি না। সুস্থ লাগবো আমার, সুস্থ, বুঝছো? আমার সামনে থেকে যাইতাছি তাই, খুব শীঘ্রই কিন্তু আবার দেখা হইব। দুলা ভাই আমার এইরকম একটা বাসের ছেলের লোকে কথা বলার জন্য এইখানে নিয়ে আইছে, সেখানে আমি রিমনের বিবাহিত বউ ছিলাম। সে কখনোই আমার হাত ধরল না। আর এই ছেলে করুক সে বিয়ে, তাতে আমার কি? আমি কি তাকে আর ভালোবাসি নাকি এখন? তার সাথে সম্পর্ক আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর বুকের ভেতর কেমন জানি মায়া লাগে। এই মন, তুই শান্ত হ। যে তোর না, তুই কেন তার হইতে চাস? কেন তার জন্য কষ্টে চোখের পানি ফালাস? সে কি কোনোদিন তোর এই চোখের পানির মূল্য দিতে পারবে? পারবে না। কাজেই তার কথা ভেবে কষ্ট পাস না, কষ্ট পাস না। বিশ্বাস করো, মুরাদ খুব ভালো ছেলে, এক বাপের এক ছেলে। মনে করো যে টাকায় পয়সা, সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তা হয়তো নাই, কিন্তু ওই পোলার চরিত্রে যে সমস্যা আছে এটা আপনি জানেন না? রাইসা, তুমি এটা কি বলতেছো? আমার মনে হয় কি তোমার কথা ভুল হইতেছে। দুলা ভাই, আমি আপনার শালি, আপনি আমার পক্ষ না নিয়ে আরেকজনের সাইড নিয়ে কথা কইতেছেন। না মানে আসলে হয়েছে, থাক, আপনার আর মানে করতে হইব না। আপনি এখন যান, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তোমার মাথা ব্যথা করতেছে, তাহলে মাথাটা টিপে দেই। থাক, আপনার এত সেবা যত্ন করতে হইব না। পারলে বাজার থেকে আমার 2টা ট্যাবলেট আইনা দেন। এখন বাজারে অনেক রাইত হয়ে গেছে গা, মনে হয় ফার্মেসি খোলা পাম না। কালকে সকালে এনে দিবনি। তুমি যখন তোমার মারে কইতেছিলে তোমার অনেক মাথা ব্যথা, তখন না আমি শুনছিলাম, আমার না শুই না অনেক কষ্ট লাগতেছিল। তাড়াতাড়ি করে দৌড়ায় বাজারে গিয়ে তোমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছি। দেখো, রাইতের বেলা বাজারে গেছো, মাথা ব্যথা ওষুধ আনতে? আমার বউয়ের মাথা ব্যথা, তার কষ্ট হইতেছে, আমি কি এটা সহ্য করতে পারবো? খাও, তাড়াতাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসছি তোমার জন্য। আমার আর ওষুধই লাগবে। ওষুধও লাগবো না, মাথাও টিপা দেওয়া লাগবো না, তাহলে কি লাগবো? ওই কাইলে রে আমার 3 লাখ টাকা ফ্রি দোকান সবই তো আচ্ছাড়া হয়ে গেছে। কখনো না। আচ্ছা,
দুলা ভাই আপনি এখানে কি করতেছেন? না আসছিলাম আর কি, শুনলাম তোমার নাকি মাথা ব্যথা। আপনি এত রাইতে আমার রুমে কি করতেছেন? বাইর হন আমার রুম থেকে। না ঠিক আছে, যাইতেছি। আমি কইছি আপনার আমার রুম থেকে বাইর হইতে, বাইর হন। আরে বাবা তুমি শুনো শুনো। কি হয়েছে এখানে? ও তোমার সাথে এইভাবে চিল্লাইতেছে কেন? না আমি আসছি, ওর নাকি মাথা ব্যথা, এই জন্য। আর তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তুমি আমার চোখের সামনে থেকে যাও। বুঝলাম না, এটা আমার দোষটা কি? জামাই জামাই আমার না আর ভালো লাগতেছে না, আমি চলে যাবো সিদ্ধান্ত নিচ্ছি। ওই দিন শুরু হওয়ার আগে জায়গা আরামে যেতে পারো। রুনা কই? রুনা মাগো, আমার ব্যাগটা নিয়ে আয়, আর একটু রাইসারে ডাক দে। কি রে? তোমরা দুজন এরকম গম্ভীর হয়ে আছো কিসের জন্য? কি হয়েছে তোমাদের? কোনো সমস্যা? রাইসা কই? আব্বা, রাইসারে তো ঘরে খুঁজে পাইতেছি না। আরে ঘরে খুঁজে পাওয়া যেতেছে না মানে কি? কই গেছে? কই গেছে সেটা তো জানি না আব্বা, আর ওর মোবাইল ফোনটাও বন্ধ। আরে আশপাশে কারো বাড়িতে গেছে নাকি? দেখছি আব্বা, আশেপাশের প্রতিবেশীকে সবার বাড়িতে খুঁজছি, কোথাও নাই। আমার মনে হয় কি আব্বা, ও মনে হয় বাড়িতে চলে গেছে। আরে না না, আমি আম্মার ফোন দিয়েছিলাম, আম্মা বলছে বাড়িতে যায় নাই। ব্যাক কলের মতন কথা বলছ কেন? হ্যাঁ, আমি এইখানে আছি, আমারে ফেলে ও একলা একলা বাড়িতে চলে যাবো? এই তুই রাইসার সাথে আবার ঝগড়া বিবাদ করস নাই তো? কিছু বলস নাই তো? আব্বা এটা কিন্তু একদম ঠিক না। তুমি সব সময় কিছু হলে আমার দিকে আঙ্গুল তুলো। আমি তোমার মায়ের কিচ্ছু কই নাই। তাহলে জামাই তুমি কিছু বলছো? সি সি আব্বা, কি বলতেছেন এসব? আমি কি খারাপ লোক নাকি? অত ভালো মানুষ না। আব্বা তুমি কিন্তু সব সময় অতিরিক্ত বলো আমার জামাই নিয়ে। আমার অবলা জামাইটা নিয়ে এইভাবে কথা বলা একদম আমি সহ্য করব না। সহ্য করতে হইব না। আমার রাইসারে খুঁজে না, রাইসা গেল কই? রাইসারে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে বলে দিলাম। এ রাইসা, রাইসা, এ রাইসা। কি ব্যাপার, আপনি আমার পথ আটকাইলেন কেন? আর আমার বাড়ির রাস্তায় আপনি কি করেন? তুমি এখনো আমার আপনি করে কইতেছো? আমার শাস্তি থেকে কোনোদিনও শেষ হইব না রিমন। ছি 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 ছি, এইসব কি কইতেছেন আপনি? আপনার শাস্তি মানে? আপনি তো কোনো অপরাধী করেন নাই। আপনি আমার বাড়ির রাস্তায় কি করেন সেটা কোন? আমি তোমার কাছে আছি। তোমার লগে আমার জরুরি কথা আছে। আমরা তোমার বাড়িতে নিয়ে চলো। আপনারে আমার বাড়িতে নিয়ে যাবো? আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আমি তো আপনার এখন স্বামী না, আপনি আমার বউ না। আর একটা পরনারীর আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারব না, কারণ আপনি ভালো করেই জানেন যে আমি বাড়িতে একা থাকি। আমার এই দুনিয়ায় কেউ নাই। কে বলছে তোমার কেউ নাই? আমি আছি তো। আমি এখনো তোমারই বউ। তালাক হয়ে যাওয়ার পর বউয়ের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াইছেন কোন সাহস? তুমি আমার তালাক দিছো। আমি তো তোমার তালাক দিই। তাছাড়া দুইজনের কবুল ছাড়া যেমন বিয়ে হয় না, তেমন দুইজনের স্বাক্ষর ছাড়া তালাকও হয়। আচ্ছা, তোমার এসব নীতি বাক্য কথা শোনার আমার সময় নেই। আমি অফিসে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। যার আগে কইয়া যাও, আমার কি হইব? আমি কি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসতে পারবো না? কাল বৈশাখী ঝড়ে নাটাই থেকে যখন সুতাটা ছিঁড়া যায় না, সেই গুডিটার পাওয়া যায় না। কিন্তু যদি কাগজ, সুতার আঠা থাকে, নতুন করে আবার একটা গুড্ডি তৈরি করা যায়। তা হয়তো যায়, কিন্তু সে হারানো ঘুড্ডিটা আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসার বন্ধনের বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায় না, সেটা যতই চেষ্টা করো জোড়া লাগানোর, সেটার কোনোদিন জোড়া লাগে না। আসি। দাঁড়াও, এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা।
না আমার গিফট দেওয়ার? হ্যাঁ, তবে আমি তোর দেখাই যাচ্ছি কেমনি। এই! বের হ আমার ঘর থেকে। আমার কথা শুনবে, এত রাত আমি কই যাবো? কথা আমি আজকেই রিমনরে তালাক দিব। না না ভাই স্যার, এরকম জঘন্য কথা তুমি তোমার মুখে আইনো না। পুরো পরিবার মিলে আমার কষ্ট নেই, সারা জীবন কষ্ট তো, যত পারো অপমান অপদস্থ করো, আমি সব সহ্য করবো, তারপরে তুমি আমার তালাক দিও না। আপনি যতই ভালোবাসার কথা বলুন, আমার সিদ্ধান্ত কিন্তু এক, আমি আপনারে তালাক দিব। আমার লোক করে নিয়ে আসবো। কি এটা? তালাক দিও। রাইসা, এই রাইসা, হে রেজা, মাগো দরজা খোল মা। রাইসা দরজাটা খোলো। আমি ও মুরাদ নিষেধ করে দিচ্ছি, ও তোমার বিরক্ত করবো না, আর কোনোদিন বিরক্ত করবো না, ও তোমার বিয়েও করবো না। রাইসা দরজাটা খোলো বোন। দরজা খোল মা, দরজা খোল। মাগো, কি হয়েছে তোর? রাইসা, আমার তোর বোন, আমার কত কি হয়েছে? চুপ করে আসিস কেন? তুই চুপ করে থাকলে আমার কেমন লাগে তুই বুঝছিস না? কই গেছিলি তুই? রাইসা, তোর কি হয়েছে বোন? আমারে ক। বাতি ফিউজ হয়ে যাওয়ার আগে যেমন একবার জ্বললা উঠে, আমিও রিমনের কাছে শেষবারের মতো একবার গেছিলাম আব্বা, কিন্তু সে আমারে অপমান করে ফিরাই দিছে। মারে, এইটাই দুনিয়ার নিয়ম। তুই আজকে যা করবি সেটার ফল একদিন তুই ফেরত পাবি। আজকে তোরে রিমন অপমান করে তারাই দিছে দেখে তুই এত কান্নাকাটি করতেছস, এত কষ্ট পাইছস। হ্যাঁ, আর চিন্তা করে দেখ, বিয়ার পরে দুইটা মাস এই ছেলেটা কি পরিমাণ অপমান সহ্য করছে তোর কাছে, তোর পরিবারের লোকদের কাছে। আচ্ছা, যাওয়ার তো হয়েছে, এইটা নিয়ে এখন আর মন খারাপ করে লাভ কি? রাইসা, যা হয়েছে সব ভুইলা যা। আমরা তোরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাব। তুই তো তোর জামাইয়ের মতন খালি বিয়াই বুঝস, আর কিছু বুঝস না। আরে বিয়ার জন্য টাকা পয়সা চেহারা আসল বিষয় না, আসল বিষয় হইতেছে মন। রিমনের মতো একটা ভালো ছেলের ঘর যখন করতে পারে নাই, দুনিয়ার আর কোনো ছেলের সংসারও করতে পারবো না, সম্ভব হইব না। আব্বা, দুলা ভাই, আমি একা থাকতে চাই, তোমরা আমার একটু একা থাকতে দাও। যে মেয়েটা আমার সকাল থেকে রাত পর্যন্ত ঝাড়ি মারত, অপমান করে কথা কইত, বিয়ের পর এক বিছানায় আমার ঘুমাইতে দিত না, তার জন্য বুকের ভিতরটা আমার কেন এমন লাগে, কি কারণে, কেন তার এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারতেছি না। ও খোদা, তুমি আমারে বাঁচাও।
আর কয়েকদিন যদি এমন ভাবে থাকি তাহলে মনে হয় আমি দম বন্ধ হয়ে মারা যাব। কি করব আমি এখন? কি করা উচিত আমার? আব্বা কবির তোমরা কে কই আছো? সর্বনাশ হয়ে যাইতেছে। রাইসা 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 ছাড়ো আমারে, আমি জীবন রাখতে চাই না। বাবা ছাড়ো না, ছাড়ো কইতাছি। তাইলে আমার কি হইব রাইসা? তোমার কি হইব মানে? হ্যাঁ? আমি ময়রা যাই না, আমার সাথে যা মন চায় তাই হোক। তোমার তো কষ্ট লাগবো না, তুমি তো আমার টাকা দিয়েই দিছো। আর এত রাইতে তুমি আমগো বাড়িতে কেন আইছো? হ্যাঁ, কারণ আমি আগেই ভাবছিলাম তুমি এরকম একটা কিছু করবে, তাই আব্বারে বইলা তোমার রুমে বড় পারে ঘুমাইতে আমি পাঠাইছি। আব্বা তুমি ওর কথা মতো আমার রাইসার ঘরে পাঠাইছিলা? ওর কথা মতোই পাঠিয়েছিলাম। তারপরও রাইসা তোমার একটা কথা কই, একটা সেলফিশ লোকের জন্য তোমার জীবনটা তুমি এভাবে দিতে চাইছো, এটা কিন্তু ঠিক করো নাই। আমরা সবাই মিলা কত না করলাম, তারপরও সে তোমার তালাক দিচ্ছে। রিমন তুমি কি পারতা না আর কয়েকটা দিন ধৈর্য ধরতে? কেন আমার বোনটারে তালাক দিছিলা? আসলে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর মানুষের কিছু করার থাকে না। বাদ দাও তোমার লেকচার। তোমার মতো কাইল্লার জন্য আমার সুন্দরী শালিকা আজকে আত্মহত্যা করতে চাইছে। আমি তোমার ছাড়বো না, আমি তোমার সহজে ছাড়বো না। কালকেই তোমার আমি মামলা করো। কত বড় সাহস তোমার! তুমি আমার বোনটা তালাক পাঠায় এখানে আবার নাটক করতে এসো না? তালাকনামাটা পইরা দেখছিলেন আপনারা? না, আমি কাউরে পড়তে দিইনি, ওইটা আমি আমার কাছেই রাখছি। এই কারণেই মানুষ বলে যে আমরা যা খালি চোখে দেখি তা সবসময় ঠিক হয় না। মানে কি? মানে আপনার বোন যখন তালাকনামা পরেই নেই, এইটা নিয়ে আর আমি কথা কইতে চাই না। আসি। খবরদার, তুমি এক পাও আগাবা না, আমি এক্ষুনি আইতেছি। তালাকনামা দিয়ে আর কি হইব? একবার তালাক দিয়ে অপমান করছে, এখন আবার তালাকনামা পরে আরেকবার অপমান করতে চাইতেছে। তুমি থামো। মানে এই তালাকনামাটা মানে আবার তুমি পড়বা, মানে এই পড়ার কাহিনী তো কিছু বুঝতেছি না। একবার পড়ে তো অপমানিত হইছো, আবার অপমানিত হইতে চাও। তুমি এত কথা বলতেছো কেন? কাগজটা আনছে পড়তে দাও না। এই রাইসা তুই পড়, তালাকনামাটা পড়। এরকম হতবা মরে টাকা আসোস কেন? পর রাইসা তুমি ভয় পাও না, তুমি নির্দ্বিধায় পড়তে পারো। তোমার হ্যান্ডসাম স্মার্ট দুলাভাই তোমার পাশে খাড়া আছে, কোনো সমস্যা নাই। পড়ো পড়ো পড়ো। যদি কখনো তোমার ভুল ভাঙে আমার কাছে চলে আসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। আব্বা আমি বুঝতে পারতেছি না, আপনি এরকম মিটি মিটি হাসতেছেন কেন? আমি আসতেছি এই কারণে যে পুরা ঘটনাটাই সাজানো নাটক। ছোট জামাই আর আমি দুজনে মিলে এটা পূর্ব পরিকল্পনা করেই করছি, যাতে করে রাইসা তার ভুল নিজের থেকে বুঝতে পারে, নিজে শুধরাইতে পারে। যে মানুষটা তোমার পাগলের মতন ভালোবাসছে, তুমি তার কত অপমান করছো, অপদস্থ করছো, তারপরও সে কোনোদিন তোমার ছাইরা যায়নি। ওই দিন সত্যি সত্যি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু তুমি কেমনে ভাবলা যে আমি তোমার তালাক দিন?
আমি তোমার তালাক দিই নেই। এই কালা, তুই হবি আমার গলার মাছ।